জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আমসান যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধাপরাধীর কথা বলতে হবে এখানে। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী রাখার পিছনে সবথেকে বেশি কলকাঠি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আমার ভাইকে শেখ হাসিনা নিজে হাতে জেলখানায় প্রবেশ করে নিজে হাতে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের তাজা খবর, আজকের গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর কিছু উদ্ভট ঘটনা। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে ভালোভাবে ক্লিয়ারলিভাবে না দেখাতে পারলেও আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। ইতিমধ্যে ভিডিওর ছোটো ছোটো ক্লিপগুলো দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনা পালানোর আগে বাংলাদেশ থেকে কতজন বা কোন কোন মন্ত্রীগুলো ভারতে পালিয়ে গিয়েছিল, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সেই সাথে আজকের ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনার কী কী সমস্যা হতে পারে এই বাংলাদেশে না আসলেও। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই সাথে অনেক আগে কিন্তু বিডিআরের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনাকে জড়ানো এমন তথ্য পাওয়া গিয়েছে। শেখ হাসিনা কিন্তু এখন পুরোদমে ফেঁসে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আমসান যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। ধরুন আপনাকে কেউ আঘাত করলো, সেই আঘাতে আপনি সাময়িক ব্যথা পেয়েছেন, কিন্তু কয়েকদিন পর শুনলেন সেই আঘাতকারীর হাতটাই এখন আর নেই। বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? বিষয়টা বোঝার জন্য 1 বছর পিছনে চলে যাই। জালিমদের নির্যাতনে গত বছর 14 আগস্ট কারাগারে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। 1 বছর পর এই আগস্ট মাসেই জালিমরা পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সহ অনেক নিরপরাধ আলেম ওলামাকে বিনা দোষে শাস্তি নিশ্চিত করতে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছিলেন ব্যারিস্টার সুমন। মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন, তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন না, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররা আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আমসান যুদ্ধাপরাধীদের। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে। এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত। আমি সরকারের কাছে দাবি জানাবো, আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা। এটা সিনিয়ররা ভাব করে। আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন। কারাগারে বন্দী অবস্থায় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর জন্য ব্যারিস্টার সুমনকে দায়ী করছে সাধারণ মানুষ। দর্শক, আপনাদের কি মনে হয় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড এবং কারাগারে তার মৃত্যুর জন্য আসলে কি ব্যারিস্টার সুমন দায়ী? আর যদি ব্যারিস্টার সুমন দায়ী হয়ে থাকে তাহলে তার শাস্তি চান কে এবং ব্যারিস্টার সুমনের কি শাস্তি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আওয়ামী লীগের 5 আটা ব্যারিস্টার সুমন নামের প্রথমে সৈয়দ থাকলেও সবসময় হুজুরদের বিরুদ্ধে ছিলেন তিনি। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। এই সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণের মাধ্যমে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাঠগড়ায় পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন। অনেকগুলো লোক মরে গেল, কিছু আসে যায় না, কি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে। তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন না। উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলো শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষে লোক। পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাঈদী সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষে, কিন্তু দেখবেন কখন যে পলিটিক্যাল সিনিয়র করে আপনার গলায় লাগাবো, বোঝার কোনো কায়দাই নেই। এবং এদেরকে আমি যতটুকু চিনছি, এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড এবং এরাই
এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীর আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এগুলা সে আমাদের যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। 2013 সালে 14 ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার। সেই সময় সাঈদী সাহেব আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি। তবে পরবর্তীতে সারা দেশে আন্দোলন এবং প্রতিবাদের মধ্যে 2014 সালে ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। গত বছর 14 আগস্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারেই ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এভাবে কারাগারে সাঈদী সাহেবের মৃত্যুর জন্য ব্যারিস্টার সুমনকে অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ। অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক, যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তিনি যুদ্ধাপরাধী ছিলেন, আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন, ধরলাম তারপরে তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন, সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল, তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ? এত সব অন্যায়ের পর বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না তা বুঝতে পেরেই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ব্যারিস্টার সুমন। দর্শক, ব্যারিস্টার সুমনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। কে কে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভাইয়ের রক্তে কফিন বেঁচে যাচ্ছে, কেন ফাঁসির মানুষের কেন রক্ত থাকবে? যে একজন ফাঁসির আসামিকে পুরা গলা, তার এটা ভিডিও আছে, ছবি আছে, সবকিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি তাকে ওই রাত্রে নিয়ে যে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আর তাকে স্পেশাল একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনা গাড়িতে করে এসে তাকে নিজের বুকের ওপরে পা দিয়ে আরো 4 জন ধরে রাখছে, আর একজন জল্লাদের সাথে ছিল সহায়তা করার জন্য, নিজের হাতে জবাই করা শুরু করছে। বাকি কাজটা পরবর্তীতে জল্লাদ ছাড়ছে। তো আমার ভাইকে শেখ হাসিনা নিজে হাতে জেলখানায় প্রবেশ করে নিজে হাতে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে। অনেক ত্যাগ রক্তের বিনিময়ে বৈষম্য দূর করার জন্য, শোষণ নিপীড়ন দূর করার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু 72 থেকে 75 পর্যন্ত যে অনাচার অত্যাচার চলেছিল, সেই অনাচার অত্যাচারকে দমন করার আর কোনো পথ ছিল না। একদলীয় শাসনের মধ্য দিয়ে সমস্ত জাতিকে, দেশকে বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল। তখন বীর মুক্তিযোদ্ধারা আবার 71-এর মতো গর্জে উঠে এই একদলীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করেছিল। তাদেরই একজন মহানায়ক মেজর বজলুল হুদা। তার অপরাধ যে জাতিকে সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সংগ্রামের একজন অকুতভয় সৈনিক ছিল, একজন মুক্তিযোদ্ধা ছিল। পাকিস্তান থেকে পালিয়ে এসে পাকিস্তান পক্ষ ত্যাগ করে সে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। কে ফোর্সের 2 নম্বর সেক্টরে সে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। পরবর্তীতে সে জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার পিএস হিসাবে দায়িত্ব পালন করেছে, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে, কূটনীতিক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল এবং নিষ্কলুষ। কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে তারা ক্ষমতা সেই সময় গ্রহণ করেনি, ক্ষমতা যারা পরিচালনা তাদের হাতে ছেড়ে দিয়ে গিয়েছিল। তারপরে পরম্পরায় এক সময় আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তাদের কোনো আইনের তোয়াক্কা না করে একটা প্রহসনের বিচারের মধ্য দিয়ে তাদের ফাঁসির রায় দিয়েছিল, যা ছিল সম্পূর্ণ বেআইনি। এখানে কোনো আইনকে ফলো করা হয়নি। আমি এই প্রসঙ্গে বলতে চাই, তারপরেও যখন তাদের ফাঁসি দেওয়া হলো, 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমার ভাইকে শেখ হাসিনা নিজে হাতে জেলখানায় প্রবেশ করে নিজে হাতে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে। যা এবং শেখ হাসিনা এই সিরিয়াল কিলার তাকে যেভাবে হত্যা করেছে তার বিচার আমি আপনাদের মাধ্যমে সারা দুনিয়ার কাছে চাচ্ছি। জি, কিন্তু নিয়োগটা আপনি বলেছেন, ঠিক আছে, আপনার যে দাবিটি আপনি করেছেন এবং অনলাইনে বেশ ভাইরাল হয়েছে, আপনার এই কথাটি বিশেষ করে যেটি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে এসে জেলে এসে জবাই করে, এটা কি হতে পারে কিনা? এটা আমরা কখনোই শুনিনি। এটা অনেকটাই কি আপনারা মানে শুনে বলছেন নাকি আসলে এর কোনো সাক্ষী রয়েছে? এর বাস্তবতা কি, এর সত্যতা কি, সেটা একটু জানতে চাই। এটা হতে পারে না। আপনি মানবিকতার কথা বলেছেন, কিন্তু অমানুষদের ক্ষেত্রে সব হতে পারে। তার ইতিহাস এই বিগত 16 বছর 15 বছর 16 বছর আপনারা দেখেছেন কত ঘটনা ঘটেছে। এই যে সংগ্রামের মধ্যে শিশুদের হত্যা করা হয়েছে, শিশুদেরকেও রেহাই দেওয়া হয়নি। ছাদের দ্বারাই একটা 4 বছরের শিশু, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের ভাইকে যেদিন ফাঁসির নামে তাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হলো, আমাদেরকে বলা হলো অতীতে বহু বিদেশি নেতা নেত্রীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে ভারত,
কিছুদিন আগে নাটকীয় পরিস্থিতিতে পদচ্যুত হওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লিতে আশ্রিত। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনো কোনো লক্ষণ দেখা যায়নি। ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন তাও জানা যায়নি এখনো। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এখনো অস্পষ্টতা থাকলেও অতীতে এমনভাবেই বিভিন্ন দেশের একাধিক নেতা, রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975-এ তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন ভয়ানক সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। সেই যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় দীর্ঘ 6 বছর ভারতে কাটিয়েছিলেন শেখ হাসিনা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে চলে গেলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতের রাজনৈতিক আশ্রয় পান। এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সেফ হাউসে বহু বছর কাটিয়েছিলেন বাঘা সিদ্দিকী নামে পরিচিত এই নেতা। এই তো গেল বাংলাদেশের গল্প। অন্যান্য দেশের কূটনৈতিকদের রাজনৈতিক আশ্রয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে দালাই লামা। 1959 সালের মার্চ মাসের শেষের দিকে দালাই লামা ম্যাকমোহন লাইন ভারতীয় প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেন। তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসায় তার পোর্টলা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে, কারণ তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ এঁটে বসছিল। একটি সূত্রের মতে তখনই অন্তত 5 লাখ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল, পাশাপাশি আরও ছিল তার অন্তত 10 গুণ হুন বসতি স্থাপনকারী। 10 মার্চ 1959 তিব্বতে মোতায়েন চীনের একজন জেনারেল একটি নাচের অনুষ্ঠানে দালাই লামাকে আসার আমন্ত্রণ জানান, কিন্তু এটাও বলে দেওয়া হয় যে তার দেহরক্ষীরা সেখানে ঢুকতে পারবে না। অনুষ্ঠানের দিন হাজার হাজার তিব্বতী দালাই লামার প্রাসাদের সামনে জড়ো হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। তিব্বতীরা বহুদিন ধরেই সন্দেহ করছিলেন যে তাদের ধর্মগুরুকে চীনারা অপহরণ করার ষড়যন্ত্র আসছে। এই ঘটনায় তাদের সেই ধারণা আরো বদ্ধমূল হয়। 23 বছর বয়সী দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত। এই আশ্বাস মেলার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে লাসা ত্যাগ করে ভারত চলে যান। সেই থেকে আজ 65 বছরেরও বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন। মোহাম্মদ নজিবুল্লাহ আহমদ জাই, তিনি শুধু নজিবুল্লাহ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি 1986 সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন। প্রায় 6 বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন 1992 সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুর হয় সাথে সাথেই। ভারতের সাথে আফগান রাজনীতিক নজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই। তবে 1992 সালে ভারতে যাওয়ার চেষ্টায় এয়ারপোর্টে পৌঁছানোর পথেই আফগান নিরাপত্তা রক্ষীরা নজিবুল্লাহকে আটকে দেন, যার ফলে তার আর দিল্লির বিমানে ওঠা সম্ভব হয়নি। নজিবুল্লাহ ছিলেন এমন একজন আফগান নেতা ভারতের কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের নিশ্চয়তা পেয়েও যিনি শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছাতেই পারেননি। পরে নিজের জীবন বাঁচাতে নজিবুল্লাহ এরপর গিয়ে আশ্রয় নেন কাবুলে জাতিসংঘের কার্যালয়ে, যেখানে মুজাহিদিনরা চাইলেই ঢুকে যেতে পারবে না বলে তিনি ধারণা করেছিলেন। তবে তা আর হয়নি। এই ঘটনার কয়েক মাস আগেই বিপদ আঁচ করে প্রেসিডেন্ট নজিবুল্লাহ তার স্ত্রী ও 3 কন্যা সন্তানকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই তথ্য তখন প্রকাশ করা হয়নি। মোহাম্মদ নাশিদ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে। মোহাম্মদ নাশিদ এর আগে 2008 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের একটানা 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। 2012 সালে দেশটির এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে 2013 সালের 13 ফেব্রুয়ারি দেশটির আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই নাশিদ চলে যান রাজধানী মালের ভারতীয় হাইকমিশন ভবনে। ভারতের সাথে তার অবশ্য আগে থেকেই সুসম্পর্ক ছিল, কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এটা ভারতের কর্মকর্তারাও অনেকে ভাবতে পারেননি। দিল্লির সাথে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাইকমিশনার। এরপর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে নাশিদ গ্রেফতারি পরোয়ানা থেকে অব্যাহতি পান। এমনকি প্রতিদ্বন্দ্বিতা করেন ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও। ভারতও মুক্তি পায় একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে। রাজা ত্রিভুবন শাহ, 1950 সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। নেপালের রাজবংশের সাথে যাদের হাতে দেশের শাসন ক্ষমতা ছিল তথা রানাদের সাথে বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজা ত্রিভুবন শাহ ভারতের কাছে আশ্রয় চাওয়ায় চোটে লাল হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোহন শামসের জং বাহাদুর রানা। প্রায় সাথে সাথে সিংহ দরবারে জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে প্রধানমন্ত্রী রানা সিদ্ধান্ত নেন ত্রিভুবন শাহ এর 4 বছর বয়সী বাচ্চা নাতি জ্ঞানেন্দ্র, যিনি দাদার সাথে ভারতীয় দূতাবাসে যেতে পারেননি, তাকে এই নেপালের নতুন রাজা ঘোষণা করা হবে। এর 3 দিন পর 10 নভেম্বর 1950 নেপালের কাঠমান্ডুতে গৌচর বিমানবন্দরে 2টি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যরা দিল্লিতে রওনা হয়ে যান। তবে ফেলে যান শিশু রাজা জ্ঞানেন্দ্রকে। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও অন্য সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানান। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেয়। কারণ অঙ্ক দেখা আমি নিজেও আসলে টাস্কি খাইয়ে দিছি। পরিমাণটা কত? $500 কোটি। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে মানে এই মুহূর্তে টক অফ দ্য
কি বলা হয় যে সিটি বলেন কান্ট্রি বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে $500 কোটি আত্মসাতের অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পাশাপাশি ওনার ছেলে জয় এবং টিউলিপের বিরুদ্ধে। তবে এই তিনজন ক্যারেক্টারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে রেড জোনে আছে টিউলিপ, কারণ শেখ হাসিনা তিনি দেশের বাইরে আছেন, সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন, সো তাদেরকে দেশে ফিরাই আইনা বিচার করবে, ওইগুলা পরে তারা যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় বাটে পড়ে নাই, সেটা হচ্ছে টিউলিপ, শেখ রেহানার মেয়ে। গেল আমি এই আন্দোলনটা চলাকালীন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রথম একজন এমপি হিসাবে তিনি একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি হয়েছিলেন, যে তিনি তার যে আয়, 1 বছরের আয়ের একটা ইস্যু সম্ভবত লুকাইছিল, পরবর্তীতে এটা আবার সলিউশন হয়েছে। কিন্তু এই ধাক্কা যাইতে না যাইতে এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এই নিউজটা ছাপাচ্ছে, সুতরাং লেবার পার্টি থেকে মন্ত্রী পদটা হারাইতে পারে টিউলিপ, কারণ দুর্নীতির ইস্যুগুলো এত বড় ইস্যু পশ্চিমা রাষ্ট্রগুলোতে, তখন টাকার পরিমাণ কত। আমরা যদি দেখি যে গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছিল, যাতে মধ্যস্থতা করেছিল সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়েছে। বিভিন্ন দেশের পৃথিবীর সামরিক ও প্রতিরক্ষা খাতে তারা দুর্নীতির অনুসন্ধান করে থাকে। তো প্রতিবেদনটির মতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% সারা বাংলাদেশে যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে। রাশিয়ার সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ হয়েছিল। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, আপনারা সকলে জানেন পুতিন কাকুর দেশ, বেসিক্যালি মাফিয়া দেশ, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে চলে, তাদের কাজ হচ্ছে প্রকল্প চালানো। চীনও কিন্তু একই স্টেরে পৃথিবীর অনেক দেশে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে। এই প্রতিবেদনটিতে আসা তথ্য অনুযায়ী নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ফাইসা যাচ্ছে টিউলিপ একদম টোটাল বাদ হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য, মানে টোটাল টাকার 30% গেছে এইভাবে। 2013 সালে প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সেই সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল টিউলিপ সিদ্দিক। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামক একটি ভুয়া কোম্পানি চালু করেছিল টিউলিপ সিদ্দিক আর শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামক একটা কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামক একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছিল। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। গেল বৃহস্পতিবারই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানিয়েছেন। আমরা যদি দেখি আর কি, আপনার প্রকল্পটির 90% হচ্ছে রাশিয়ার ঋণ, 10 ভাগ দিচ্ছিল বাংলাদেশ সরকার। আর এটাতে আপনার চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ হওয়ার কাজ সম্পন্ন হওয়ার কথা। এখন এই প্রতিবেদনটা আপনার যখন প্রকাশিত হলো, স্বাভাবিক এত বড় অঙ্কের টাকার কথা শুই না কারই না মাথা ঘুরান দেয়। তবে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, যদিও পলাতক আছেন, বাট নানানভাবে ফেসবুকে সজীব ওয়াজেদ জয় সহ বাকিরা বিষয়গুলো নিয়ে বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনা এবং তার পরিবারকে বিপদে ফেলার জন্যই আসলে এই প্রতিবেদনটা করা হয়েছে। কিন্তু প্রতিবেদনটা তো বাংলাদেশের না, গ্লোবাল ডিফেন্স কর্প, এটা একটা সম্ভবত প্রাইভেট সেক্টর, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না, তারা বিভিন্ন দেশ নিয়ে কাজ করে। এখন এটা ইনভেস্টিগেশনাল ইস্যু, তো দেখা যাক আসলে কোথায় কি হয়েছে। মানে এইসব টাকা পয়সার খবর শুনলে মাথা আসলেই গরম হয়। তবে যদি ইনভেস্টিগেশনে এটা ক্লারিফিকেশন মিলা যায়, তাহলে টিউলিপ সিদ্দিকি তার তো ভাই দিন গেছে। যুক্তরাজ্যে দীর্ঘ একটা সময় ধরে, কারণ এগুলো লেবার পার্টির ইমেজে আসবে, আমাদের বাংলাদেশে এটা যতটুকু আলোচিত হচ্ছে ঠিক সমপরিমাণ যুক্তরাজ্যের পার্লামেন্টও এই ইস্যুগুলো বিরোধী দল যারা আছে তারা তুলে ধরবে। তার উপরে তিনি এবার মন্ত্রী হয়েছেন, আর গেল কয়েকদিন আগে একটা ধাক্কা থেকে বাঁচছেন ইনভেস্টিগেশন থেকে। তো সময়ের অপেক্ষা, হয়তো যে কোনো সময় তিনি তার মন্ত্রীপদ হারাইতে পারেন, আবার সেখানে আইনানুগ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে। তো দেখা যাক এটা নিয়ে। 5 আগস্ট আমরা আবার স্বাধীন হয়েছি, এই কথা যখন বলি অনেকের কাছে ভালো লাগে না। এটাকে কি অর্থে বলি, কি প্রতীক আছে এর মধ্যে, এটুকু না বুঝেই লোকজন ডিনাউন্স করতে শুরু করেন। কেউ আমরা বুঝে নেবো এরা সব আওয়ামী লীগের লোকজন, তারা বলার চেষ্টা করেন যে আমরা 71-এর সাথে দেশ একটা স্বাধীন দেশ পাওয়ার সাথে তুলনা করছি। না, ব্যাপারটা তা না। কিন্তু 5 আগস্টের পর থেকে এমন কিছু ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এটা স্বাধীনতার সাথেই তুলনীয়। দুদিন আগে আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডটি, তাতে যারা ভুক্তভোগী ছিলেন তাদের পরিবারের সদস্যরা একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং অনেক কথা তারা একটা স্বাধীন দেশে, এই 15 বছর তারা পরাধীন মানুষের মতো ছিলেন কাগজে কলমে একটা স্বাধীন দেশে, তাই তারা অনেক কথা বলতে পারেনি, তারা অনেক কথা বলেছেন। এবং একটা নতুন প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হলো বিডিআর বিদ্রোহ, যেটা এইভাবে বলা হয়, যেটা আদতে বিদ্রোহ ছিল না, এটা আসলে বিদ্রোহ ভাব দেখিয়ে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এবং এই প্রশ্ন এসে হাজির হয়েছে শেখ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা। এই প্রশ্ন আসার যৌক্তিক কারণ আসবো পরে, কিন্তু প্রাথমিকভাবে এই প্রশ্ন স্পষ্টভাবে উচ্চারণ করেছেন সে সময়কার বিজিবির, তখন তো বিডিআর ছিল, ডিজি জনাব শাকিল আহমেদের, মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। তিনি স্পষ্টভাবে শেখ হাসিনা
শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলেনুর তাপসদেরকে স্পষ্টভাবে সরাসরি জড়িত বলে দাবি করেছেন এবং বলছেন যে এই খুনিরা ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। কেউ কেউ বলতে পারেন যে তার এই দাবি খুবই আবেগপ্রবণ দাবি, একটা খুবই ছোট বয়সে পিতাকে হারানো একজন সন্তান এরকম করতেই পারে, কিন্তু ব্যাপারগুলো কি ঠিক তাই আমার কাছে মনে হয় না। আমরা এই হত্যাকাণ্ড থেকে সার্ভাইভ করা একজন রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল জনাব কামরুজ্জামানকে মিডিয়ায় কথা বলতে দেখছি। ইনফ্যাক্ট গতকালই একটা টিভি চ্যানেলে তার সাথে আমি একই টক শোতে ছিলাম, তার সাথে সামনাসামনি শোয়ের মধ্যে কথা হয়েছে, অফ দ্য রেকর্ডও কথা হয়েছে। সুতরাং কয়েকটা ব্যাপার আমাদের একটু মনে রাখা দরকার আছে, সেই জিনিসগুলো আমরা মনে রেখেই কথা বলবো। তাতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে খুব সিরিয়াসলি আমাদের মনে হবে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের একজন। তিনি নিজের স্বার্থে নাকি তিনি এবং তার প্রভু ভারতের স্বার্থে ঘটনাটা ঘটেছে, সেই প্রশ্ন হয়তো পরবর্তীতে সুরাহা হবে। আমরা খেয়াল করি, এই যে একটা হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের বিচার আসলে কি প্রধান বিষয় ছিল? ধরুন কিছু বিডিআর তখন ছিল, বিডিআরের জওয়ান বিদ্রোহ করে অফিসারদেরকে হত্যা করলেন, সংখ্যা 57। আমরা প্রায় বলি পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে, মানে ফুল ফ্লেজের যুদ্ধে একসাথে 57 জন অফিসার মারা যাওয়ার হিস্ট্রি খুব কম। সো এই 57 জন মারা গেল, কিছু বিডিআর সদস্য গুলি করেছিলেন, আপনি তাদেরকে হত্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। ইনফ্যাক্ট আমরা জানি যে এই মুহূর্তে হাইকোর্টে আছে তাদের এই মৃত্যুদণ্ডের রায়, সম্ভবত 160-এর একটু বেশি সংখ্যক জওয়ানের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেকটা আমি গতকালই জানলাম, এটা বিস্ফোরক আইনে যে মামলা হয়েছে সেটা এখনও, ওখানে প্রায় 1300-র মতো আসামি আছে, নিম্ন আদালতে ওটার বিচার এখনও চলছে, বিচার শেষ হয়নি। ঠিক আছে, আমি এই যে যারা স্বজন হারিয়েছেন, এটা অপূরণীয় ক্ষতি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের এই হত্যার বিচার হওয়া ইম্পর্টেন্ট। তো তার চেয়ে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ঘটনাটা কেন ঘটেছে, এর পেছনে কারা আছে। কারণ এখানে দুটো বাহিনী জড়িত। একটা হচ্ছে বিডিআর, যেটা এখন বিজেপিতে পরিণত হয়েছে। আমরা জানি আমাদের সীমান্ত রক্ষীরা, যার আবার কমান্ডিং অফিসাররা হচ্ছে আমাদের মিলিটারি অফিসাররা। তার মানে হচ্ছে এটা এই কারণে হয়, যদি কোনো একটা পটেনশিয়াল যুদ্ধ লেগে যায়, আমাদের বিজিবি এই মুহূর্তে তারা হবে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং তাদের কমান্ড যেহেতু মিলিটারির সাথে তাদের কাজ করাটা সহজ হয়, এবং আমাদের মিলিটারি আছে, এই দুটো বাহিনীকে মুখোমুখি করা হয়েছে। সুতরাং আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের যে লড়াইয়ের মূল দুই যে বাহিনী, সেই দুই বাহিনীকেই ধ্বংস করার এক ধরনের পরিকল্পনা হয়েছে, তার মনোবল শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না। আমাদের মনে থাকার কথা, আমার স্পষ্টভাবে মনে আছে, সেই ঘটনাটা যখন ঘটছে তখন খুব ক্লিয়ারলি দেখা গেছে একটা মিউটিনি হচ্ছে। তখন আমরা এটাকে বিদ্রোহ বলে জানছি। সেখানে অফিসারদেরকে জিম্মি করা হয়েছে বলে শোনা গেল, এবং সেখানে গিয়ে দাঁড়ালো টিভি চ্যানেল, এক কুখ্যাত টিভি চ্যানেলের অ্যাঙ্কার। সে কুখ্যাত অ্যাঙ্কারকে আমরা দেখলাম, তিনি সেখানে তাদের সাথে কথা বলছেন, এবং আমাদের সামনে আসলো কিভাবে জওয়ানরা নানা রকম বৈষম্য বঞ্চনার শিকার হয়েছেন, কিভাবে তাদের ডাল ভাত কর্মসূচির টাকা তাদের খাটানো হয়েছে, কোনো কিছু দেওয়া হয়নি। এবং প্রাথমিকভাবে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, আমরা যখন আমাদের পরিচিত মানুষদের সাথে কথা বলছিলাম, তখন এটা বলা হচ্ছিল, যেহেতু তারা মোটামুটি জওয়ানদের কথা বলছে, প্রান্তিক পর্যায়ের মানুষ, তাই জনগণের সহানুভূতি সেদিকে নিয়ে নেওয়া হলো। এক ধরনের ক্ষোভ, একটু মন খারাপ আমাদের অনেকেরই অফিসারদের প্রতি হয়েছিল, কারণ অফিসাররা এলিট, তারা তাদেরকে শোষণ করছে। অথচ ভেতরে কি বিভৎস ঘটনা ঘটছে তখন কিন্তু সরকার জানে। জনাব কামরুজ্জামান, রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল, তার কাছ থেকে তিনি একদম পুরো ওই সময় দরবার হলে জনাব শাকিলের কাছে ছিলেন। তিনি কাকে ফোন করেছেন, মিলিটারি চিফকে ফোন করেছেন, তিনি ফোন করেছেন র্যাব প্রধানকে, এমনকি প্রধানমন্ত্রীকে, যেটা সবচেয়ে জরুরি কথা, প্রধানমন্ত্রীকেও করেছেন। প্রধানমন্ত্রীকে করার পরে তারপর যেটা হলো যে প্রধানমন্ত্রী সহ সবাই বলেছেন এখানে সেনা পাঠানো হচ্ছে, কিন্তু সেনা পাঠানো হয়নি, এবং সেনা পাঠানো পরবর্তীতে সেনাবাহিনী গেল, এবং সেটা অনেক পরে। আমরা এই তথ্য খুব নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে পারি যে আমাদের ঢাকা যে 46 ব্রিগেড আছে, সেটাকে মুভ করতে দেওয়া হয়নি অনেক লম্বা সময়, এর মধ্যে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তাহলে কেন এটা করতে দেওয়া হয়নি, আমরা এই প্রশ্ন করতেই পারি। ফজলুল তাপস, শেখ ফজলুল করিম সেলিম এবং আরও কিছু আওয়ামী লীগের নেতার নাম এসছে, যাদের সাথে জওয়ানরা তাদের কিছু ক্ষোভ নিয়ে আলোচনা করেছে। তো তারা জানার পরও এই তথ্য সরকার এবং বিজিবির ডিজি সহ এদেরকে জানায়নি কেন? তারা বৈঠক করেছেন, এটা তো প্রমাণিত, যে কারণে এই নামগুলো আসছে, করা হয়নি। এবং পরবর্তীতে যেটা হলো, এইটা তদন্ত দেওয়া হলো আব্দুল কাহার আকন্দ বলে এক লোককে, মানে বাংলাদেশে এই লোককে ছাড়া তদন্ত হয় না। আমরা তার তদন্তটা নমুনা দিই তার ক্রেডিবিলিটি বোঝার জন্য। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সময় একটা তদন্ত হয়েছে, এটা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার একটা তদন্ত করেছিল, তাতে অনেকে আসামি করা হয়েছে। তাতে বিএনপির ভারপ্রাপ্ত এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমান আসামি ছিলেন না। আমি একটু বুঝি, জনাব তারেক রহমানের প্রতি কিন্তু ওই সরকারটা খুবই শত্রুভাবাপন্ন ছিল। সেই শত্রুভাবাপন্ন সরকারটাও জনাব তারেক রহমানকে 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় ইনক্লুড করেনি। মজার ব্যাপার হলো, এই কাহার আকন্দকে ডেকে এনে অবসর থেকে আবার তদন্ত করিয়ে সম্পূরক চার্জশিট দিয়ে জনাব তারেক রহমানকে সেটার আসামি হিসেবে ইনক্লুড করা হয়। আমার মনে হয় কাহার আকন্দকে বোঝার জন্য এটাই যথেষ্ট। নির্বাচন করতে চাইছিলেন বারবার, এই ডামি নির্বাচনে নমিনেশনও পেয়েছেন জনাব নূর মোহাম্মদ, সাবেক আইজি, তার সিটে তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জিতে আসেন নাই, ডামি ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন। তো এই হচ্ছে কাহার আকন্দ, তাকে তদন্তের ভার দেওয়া হয়েছিল। এবং জনাব জামান শোতে অন রেকর্ড বলেছেন তিনি আসলে সরকারের প্রেসক্রাইবড তদন্তই করেছেন, এবং যেহেতু খুব কাছ থেকে দেখেছেন জনাব জামান কি হয়েছে, তার যে বিবৃতি, তার যে সাক্ষ্য, সেটা তাকে পরিবর্তন করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে। একজন লয়ার আছেন জনাব কাজল, উনি নাম বলেছেন তার, আমরা চিনি তাকে, সরকার পক্ষে বিভিন্ন মামলায় লড়েন। সেই কাজল সাহেব তাকে
চাপ দিয়েছেন 7 দিন ধরে যে এইরকম করে কথা বলেন, এভাবে স্টেটমেন্ট দেন, উনি চেঞ্জ করেন নাই। শুধু সেটা না, ওনার আরেকটা হিস্ট্রি আছে। শেখ হাসিনা যখন সেনাবাহিনীর একদল অফিসারের সাথে দেখা করতে গিয়েছিল, আমরা শুনেছি হয়তো, যখন বেশ কয়েকজন অফিসার কথা বলেন, এর মধ্যে কিন্তু যেমন জামানও কথা বলেছিলেন, তাদের ক্ষোভ দুঃখ নিয়ে ইমোশনালি প্যাশনেটলি কথা বলেছেন। এতগুলো মানে কলিগ হারিয়েছেন, এতগুলো অফিসার হারিয়েছেন, সহকর্মী হারিয়েছেন, অনেকে কোর্সমেট আছেন, বন্ধু আছেন। যেহেতু উনি কথা বলেছেন, ওনার চাকরি টাকরি ঠিক ছিল না, শুধু সেটা না, ওনার জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। উনি ঢাকায় থাকতে পারেননি, ওনার বিদেশে যাওয়া বন্ধ করা হয়েছিল, মানে এমন কোনো রকম অত্যাচার নেই তার উপরে হয়নি। তো কেন? এদিকে জনাব শাকিলের সন্তানও বলেছেন ক্লিয়ারলি, যারা এইটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছে তাদেরকে কেউকে চাকরিতে থাকতে দেওয়া হয়নি। তথ্য আমরা আসলে এখন জানিও। কেন? কি সমস্যা? কি হয়েছে? এসব নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হয়। কেন আপনি শুধুমাত্র কিছু গুলি করা টাইপের মানুষজনকে বা বিস্ফোরক আইনের নিয়ে মানুষজনকে কিছু শাস্তি দেবেন? কেন আপনি এই তদন্ত করবেন না? এটা আদতে কোনো ডাল ভাত কর্মসূচির সংকটের সমস্যা না। মানে ব্যাপারটা এরকম যে ডাল ভাত কর্মসূচি নিয়ে জওয়ানদের সংকট আছে, তাই তারা একদিন বিদ্রোহ করলো, তারা 57 জন অফিসারকে মেরে ফেললো। এত সোজা। মানে এটাকে আমার কাছে একদম ওই ক্রস ফায়ারের যে গল্প বলে জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রে, ঠিক ক্রস ফায়ারের গল্প বলে মনে হলো। একেবারে ডিফারেন্ট কিছু মনে হয়, তাই না? হতেই পারে না। এবং এটা যতদিন আমরা করছি না, ততদিন কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস ঝুঁকি থেকে যায়। প্রশ্ন হচ্ছে স্বার্থটা কার? আমাদের মনে থাকার কথা, আমি এটা নিয়ে ভিডিও করেছি কিন্তু। অবিনাশ পালিওয়াল একটা বই লিখেছেন, সোয়াসের প্রফেসর, বাংলাদেশে তিনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। সেটার একটা অংশ ইন্ডিয়ার একটা পোর্টালে পাবলিশ করা হয়েছিল, সেটা আমি একটা ডিটেইল ভিডিও করেছি। ভিডিওটা আমি খুঁজে পেলে মন্তব্যে দিয়ে দেবো। সেখানে তিনি দাবি করছেন, ভারত তখন বাংলাদেশে বিভিন্ন দিক থেকে প্যারাট্রুপার নামিয়ে শেখ হাসিনা তারা ধারণা করছিল যদি সমস্যায় পড়ে তাহলে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা সব রকম ব্যবস্থা নেবে। এবং এটাও শোনা যায় আমাদের 46 ব্রিগেড যখন অ্যাকশনে যায়নি, সেটা ভারতের চাপে, ভারত চেয়েছে। তার মানে এর পেছনে পরিকল্পনা আছে এবং আপনি সুষ্ঠু তদন্ত হতে দেন নাই। শুধু সেটা না, এই এখনকার স্বাধীন বাংলাদেশে তারা দাবি করছেন, বলছেন দ্যাটস ট্রু, যে তারা ঠিকমতো কথা বলতে পারেননি। তারা এই 25 তারিখকে কেন্দ্র করে প্রোগ্রাম করার চেষ্টা করেছেন, অনেক সময় প্রোগ্রাম হতে দেওয়া হয়নি, হলেও সেখানে কোনো মিডিয়ার প্রেজেন্স ছিল না, কারণ সরকারের দিক থেকে সেগুলোকে এত শক্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন বাধা দেওয়া হয় আমরা বুঝি। আরেকটা তথ্য একটু জানা খুব জরুরি, খুবই জরুরি। আমরা প্রায় বলি যে খুব মানে দেশপ্রেমিক, খুবই সাহসী অফিসারদেরকে এখানে হত্যা করা হয়েছে। আমি একজন মিলিটারি অফিসারের সাথে কথা বলে এই ব্যাপারে জেনুইনলি এটাকে যে সত্য তথ্য সেটা বুঝতে পেরেছি। যেহেতু বিজিবি আমাদের বর্ডার এলাকায়, পেরিফেরাল এলাকায়, বুঝি আমরা উপজেলা পর্যায়ে হয়তো তাকে থাকতে হয় বা আরও প্রত্যন্ত এলাকায় থাকতে হয়, আমাদের অনেক জায়গায় আছে খুবই প্রত্যন্ত এলাকায় বর্ডার। তো ওই পোস্টিংগুলো সাধারণত সেই অফিসারদেরকে দেওয়া হয় যারা সরকারকে চাটে কম, কথ্য শব্দটা বলেই ফেললাম, যারা কম চাটুকারিতা করে, কম তেল মারে। স্বাভাবিকভাবেই উনি ওনার পোস্টিং ভালো জায়গায় ধরে রাখতে পারেন না, তাদেরকে দূরে সরিয়ে দেয়। তার মানে আওয়ামী লীগ সরকারকে যারা পা চাটেনি, মোটা দাগে সেই অফিসাররাই আসলে বিজিবিতে পোস্টেড ছিলেন। কারণ আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি আমাদের সবচেয়ে সাচ্চা এবং দেশপ্রেমিক অফিসাররাই মূলত বিজিবিতে ওই সময় ছিলেন। সুতরাং এই যে ন্যারেটিভ আছে যে ওই বিজিবির অফিসারদেরকে হত্যা মানে হচ্ছে আমাদের সত্যিকার অর্থে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা, এটারও যুক্তি আছে। এই হত্যা করে কে কে লাভবান হতে পারে, কে আমাদের মিলিটারির মেরুদণ্ড ভেঙে দিয়ে বা তার মধ্যে তীব্র ভীতি তৈরি করে ইনসিকিউরিটি তৈরি করতে পারে, এগুলো আমরা বুঝি। শেখ হাসিনা তার ক্ষমতা যেহেতু জোর করে ক্ষমতা রেখে দেবেন, থেকে যাবেন, ভারতও মনে করে যে শেখ হাসিনাকে তার মতো করে চালাবে। সুতরাং এই যুক্তিটা অন্তত যৌক্তিকভাবে দাঁড়ায়। আমি বলছি না এটাই ঘটেছে, কিন্তু যৌক্তিকভাবে দাঁড়ায়। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন আপনি কোনো কিছুর তদন্ত ম্যানিপুলেট করার চেষ্টা করেন, মিস্টার জামান, কামরুজ্জামান অন রেকর্ড বলেছেন তার স্টেটমেন্ট চেঞ্জ করার জন্য নানা ফর্মে তাকে চাপ দেওয়া হয়েছে। কেন চাপ দেওয়া হয়েছে? এর চেয়ে তো আর কোনো আর যুক্তির আর কিছু দরকার নেই। আমরা এই মুহূর্তে চাই এই বিজিবি, তখনকার বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটার সুষ্ঠু পূর্ণাঙ্গ জেনুইন তদন্ত, এবং সেই তদন্ত কে গুলি করে হত্যা করেছে তার চাইতেও বেশি জরুরি এর পেছনে কে আছে। শেখ হাসিনা আছে, কনটেক্সট তাই বলে, তার সাথে উনি ভারতের যোগসাজশে করেছেন কি করেননি, সব তথ্য খুঁজে বের করতে হবে। এবং আরেকটা আলাপ এসছে যেটা আমিও যৌক্তিক মনে করি, ঘটনাচক্রে এখনও কোনো ফাঁসি কার্যকর করা হয়নি। পুনঃ তদন্তের জন্য এই মানুষগুলো যারা ফাঁসির দণ্ডে দণ্ডিত আছেন তাদের টেস্টিমনিও খুব জরুরি। আমরা চাই অন্তত এই ব্যাপারে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন যে তাদের টেস্টিমনিগুলো যাতে এর মধ্যে ইনক্লুড করা যায়। এই কথাটা বলে শেষ করছি। আমি আশা করি যারা এই ঘটনার ভুক্তভোগী আছেন তারা কেউ যদি শোনেন তারা নিজেরাও বুঝবেন তাদের স্বজন তারা হারিয়েছেন, সেটার মূল হত্যার যিনি বিচার করেছেন, হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন, গুলি করেছেন, তার বিচার হোক। কিন্তু মাস্টার মাইন্ডের বিচার হওয়াটা আরও জরুরি রাষ্ট্রের নিরাপত্তার জন্য। আমাদের একটা বাহিনীর ভেতরে ঢুকে পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটানো গেছে, আমাদের সিকিউরিটির এটা কত বড় একটা ফাঁক। আমরা যদি এটা ধরতে না পারি, একই ধরনের বিপদ আমাদের মধ্যে ঘটার সমূহ সম্ভাবনা থাকবে। সুতরাং প্রত্যেকটা ডিজাস্টার বা অ্যাক্সিডেন্টের পর আপনাকে আসলে খুব সুষ্ঠু তদন্ত করতে হবে জেনুইন কারণটার জন্য, সো দ্যাট এটা প্রিভেন্টিভ স্টেপস নেওয়া যায়। খুব জরুরি ভিত্তিতে আমরা চাইব
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, এর সাথে শেখ হাসিনা সহ তার শেখ সেলিম, তাপস আর কে কে আছে সবাইকে বের করা, ভারত কতটুকু জড়িত আছে, যদি থাকে সেটা কিভাবে আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।